কলেজে ভর্তি পরীক্ষার সময় আমি ইচ্ছে করেই প্রতিটা বোনাস প্রশ্ন ঠিক করেছিলাম, শুধু একটা কারণে, যাতে আমার ভর্তি সেই স্কুলে হলেও সবচেয়ে সুন্দর মেয়ে লিউরুয়ানের থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারি। পরীক্ষা হলো থেকে বের হতেই লিউরুয়ানের বন্ধুরা ঝাং শাওইকে ঘিরে ধরে তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। লিউরুয়ান ঠান্ডা গলায় বলল, যদি তুমি ভালো পরীক্ষা না দিয়ে থাকো তাহলে আজ দুপুরে খালি খাতা জমা দিও, না হলে তুমি চিরদিনের জন্য আমার পায়ে পড়ার সুযোগ হারাবে। এই কথা শুনে পুরো গ্রুপ জোরে হেসে উঠল। আমি লিউরুয়ানের দিকে তাকালাম, তার মুখে স্পষ্ট ঘৃণা আর বিরক্তি। আমি হালকা করে মাথা নেড়ে শান্ত গলায় বললাম, ঠিক আছে, বুঝেছি। কিন্তু আমার মাথায় তখন অন্য কিছু চলছিল। যে তার চাকর হতে চায় সে হোক, আমি আর এসব সহ্য করতে পারছি না। এবার শেষ। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম এবং আমার বাটলারকে ফোন করলাম, এই মুহূর্তে ওদের পরিবারের সব ফাইন্যান্সিয়াল সাপোর্ট বন্ধ করে দাও আর ওদের আমাদের প্রপার্টি থেকে বের করে দাও। কিছুক্ষণ পরেই লিউরুয়ান আগে আমাকে বারবার ফোন করতে লাগলো, প্রায় ৯৯ বার। কিন্তু আমি একটাও কল ধরিনি। এখন ভয় পাচ্ছ? আগে সেই অ্যাটিটিউড কোথায় ছিল? আমার আগের জীবনে আমি ছিলাম দেশের সবচেয়ে ধনী মানুষের ছেলে, তবুও আমি পাগলের মতো ভালোবেসেছিলাম আমাদের বাড়ির ড্রাইভারের মেয়েকে। তাকে বিয়ে করার জন্য আমি আমার বাবা রেখে যাওয়া পুরো কোম্পানি তার নামে করে দিয়েছিলাম। সে আমার টাকা খরচ করলো আর অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। তার বয়ফ্রেন্ডকে সে আদরের পোষা কুকুরের মতো রাখত, আর আমাকে একজন বাড়ির চাকরের মতো। তার বিয়ের দিন আমি তাকে ফোন করেছিলাম চিকিৎসার জন্য কিছু টাকা ধার চাওয়ার জন্য। সে ঠান্ডা গলায় বলেছিল, প্রতিটা বছর তুমি যেভাবে আমার পেছনে ঘুরেছ সেটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। ঝাং শাওইউ, আমাদের সবার উপর একটা উপকার করো, আমাদের জীবন থেকে চিরতরে চলে যাও। আমার শেষ মুহূর্তে আমি সেই মহিলার দিকে তাকালাম যে আমাকে ধরে রেখেছিল। তখনই বুঝলাম যে ধনী মেয়েটাকে আমি একসময় ফিরিয়ে দিয়েছিলাম, সে আজও আমার জন্য অপেক্ষা করছে। চোখ খুলতেই দেখি আমি আবার হাই স্কুলের ৩য় বর্ষে ফিরে এসেছি। সেই বছর যখন আমি ক্লাসে নিজের ডেস্কে ঘুমিয়ে পড়েছিলাম আর আমাকে জাগিয়েছিল চালাক লিউরুয়ান। সে বলল, লু জিংনিয়ানের পেট খারাপ হয়েছে, তাড়াতাড়ি গিয়ে ওর জন্য অ্যান্টাসিড নিয়ে আসো আর ক্যান্টিন থেকে খাবারও নিয়ে আসো, বেশি মাংস নিও, ও খুব রোগা। লু জিংনিয়ান ডেস্কে ঝুঁকে বসেছিল, পেট ব্যথায় কষ্ট পাচ্ছিল। তার চারপাশে ভিড়, যেন কোনো রানী বসে আছে, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি যত্ন নিচ্ছিল লিউরুয়ান। সে লু জিংনিয়ানের গার্লফ্রেন্ড ছিল, আর তারা দুজন সবসময় ক্লাসে প্রথম দুইজনের মধ্যে থাকত। সবাই তাদের পারফেক্ট ম্যাচ মনে করত, একটা গোল্ডেন কাপল। আর আমি ছিলাম শুধু লিউরুয়ানের একটা বোকা কাজের ছেলে। প্রতিদিন ক্লাসে ঘুমানো, তার জন্য খাবার আনা, পানি ভরা, তার সব ছোট বড় কাজ করা। কিন্তু এবার রিবার্থ হওয়ার পর যখন আমি লিউরুয়ানের আসল চেহারা আবার দেখলাম, সবকিছু খুব অপমানজনক আর হাস্যকর লাগতে শুরু করলো। সে আমাকে এভাবে ব্যবহার করার অধিকার পেল কোথা থেকে? আমি চুপ করে দাঁড়িয়ে থাকতেই লিউরুয়ান বিরক্ত হয়ে বলল, কি দেখছো? তাড়াতাড়ি যাও আর দ্রুত ফিরে এসো। এটা বলে সে ঘুরে গিয়ে লু জিংনিয়ানের পিঠে হাত বোলাতে লাগলো। লু জিংনিয়ান আমার দিকে তাকাল, মনে হচ্ছিল সে আমাকে থামাতে চাইছে, কিন্তু শেষে বলল, আসলে আমি নিজেই যেতে পারি, কিন্তু ও এটা করতে পছন্দ করে। আমি না বললেও রেগে যাবে, তাই না? সে আমার দিকে তাকাল। আমি শুধু একটা হালকা অসহায় হাসি দিলাম আর কিছু না বলে ক্যান্টিনের দিকে চলে গেলাম। এইবার আমি লাইনে দাঁড়িয়ে 2 প্লেট খাবার অর্ডার করলাম। পাশে দাঁড়ানো এক সহপাঠী আমাকে দেখে হেসে বলল, আবার লিউ শিয়াওয়ার জন্য খাবার নিতে এসেছো? দুঃখের বিষয় হলো, যাকে সে পছন্দ করে সে লু জিংনিয়ানের লেভেলের, তোমার মতো না। তোমার মতো কাউকে সে দ্বিতীয়বার দেখবেও না। আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, আমার মতো মানে? সে বলল, মানে তুমি তো শুধু একজন চাকর, প্রতিদিন তার সাথে স্কুলে এসে ভাবছো তাকে বিয়ে করবে। স্বপ্ন দেখা বন্ধ করো। তোমার মতো ধীর আর অকাজের লোক সারা জীবন তাদের বাড়ির চাকরি থাকবে, কাপড় ধোয়া, কাজ করা। এটা শুনে আমার চোখ ঠান্ডা হয়ে গেল, কারণ এবার আমি আগের ঝাং শাওইউ নই। আমি অর্ধেক রাগে অর্ধেক হাসতে হাসতে বললাম, লিউরুয়ান কি সত্যিই তোমাদের বলেছে যে আমি চাকরের ছেলে? আগে আমি তাকে প্রতিদিন নিজের গাড়িতে করে স্কুলে আনতাম নিতাম, কারণ আমি তাকে পছন্দ করতাম। ওটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। কিন্তু কখন যেন সবাই ভাবতে শুরু করলো সে বাড়ির মালকিন আর আমি চাকরের ছেলে। এর আগে আমি প্রতিদিন ওকে নিজের গাড়িতে করে স্কুলে নিয়ে আসতাম আর যেতাম, কারণ আমি ওকে পছন্দ করতাম। ওটা আমার নিজের পছন্দ ছিল। কিন্তু জানি না কখন সবার চোখে লিউরুয়ান বাড়ির মালকিন হয়ে গেল আর আমি চাকরের ছেলে। ছেলেটা চোখ পাকিয়ে বলল, আর তুমি কি শুনি? এখন তাড়াতাড়ি যাও, ম্যাডামের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই বলে সে হেসে উঠল। তার সাথে আশেপাশে দাঁড়ানো বাকি লোকগুলোও হাসতে লাগলো। কেউ আমার গোলামি দেখে হাসছিল, কেউ হাসছিল আমার বোকা স্বপ্নগুলো দেখে। ঠিক তখনই ঘন্টা বেজে উঠল। আমি ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলাম, কিন্তু ক্লাসে ফিরে গেলাম না। আমি একটা ফুলের বাগানের পাশে গিয়ে বসলাম আর 2 প্লেট খাবার নিজেই খেতে শুরু করলাম। আমার মনেও ছিল না শেষ কবে আমি ঠিকমতো পেট ভরে খেয়েছিলাম। আমার কাছে টাকা ছিল না, তাই ভালো খাবার তো দূরের কথা। বেশিরভাগ দিন আমি বাজার বন্ধ হওয়ার অপেক্ষা করতাম
আর যে সবজিগুলো ফেলে দেওয়া হতো সেখান থেকেই কিছু কুড়িয়ে আনতাম। মাংস খাওয়ার কথা তো আমি ভাবতেই পারতাম না। আমি 2 প্লেট খাবার শেষ করলাম। তখন গিয়ে খিদেটা একটু কমলো। যখন আমি ক্লাসে পৌঁছলাম তখন প্রথম ঘন্টা বেজে গিয়েছিল। লিউরুয়ান আমাকে দেখেই আগে বলল, এখন আসছো, ওষুধ কোথায়? আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কোন ওষুধ? আমি ওর দিকে একদৃষ্টে তাকালাম। এখন আমার মুখে সেই কোমলতা ছিল না যেটা আগে ওকে দেখলেই ফুটে উঠত। লিউরুয়ান আমাকে দেখে চুপ হয়ে গেল। সেই অ্যান্টাসিড যেটা আমি তোমাকে লুজ ইঞ্জিনের জন্য আনতে বলেছিলাম। আমি বলেছিলাম ওর পেটে ব্যথা করছে। তুমি কি কালা? একটা ছোট কাজও তোমাকে দিয়ে হয় না। আমি লুজ ইঞ্জিনের দিকে তাকালাম। ওর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি ঠান্ডা গলায় বললাম, লুজ ইঞ্জিনের সাথে আমার সম্পর্ক কি? আমি কেন ওর জন্য ওষুধ আনবো? লুজ ইঞ্জিনের পরিবার খুব একটা বড়লোক ছিল না। যখন থেকে ও লিউরুয়ানের কাছাকাছি এসেছিল, লিউরুয়ান ওর ওপর খুব সদয় হয়ে উঠেছিল। যখনই আমার বাবা আমাকে কোনো ভালো জিনিস দিতেন, লিউরুয়ান সেটা কেড়ে নিয়ে সরাসরি লু জিংনিয়ানকে দিয়ে দিত। এমনকি এখন লু জিংনিয়ান যে ঘড়িটা পরে আছে ওটাও আগে আমার ছিল। ওরা দুজনেই আমার কার্ড ব্যবহার করত, আমার টাকা খরচ করত, আমার সবকিছু ভোগ করত, আর বিনিময়ে আমাকে নিজের চাকর মনে করত। ঠিক আছে, ঠিক আছে, লিউরুয়ান রাগে ফেটে পড়ল। জিয়াং শাওইউ, তুমি নাটক করতে চাইছো, তাই না? যদি তাই হয় তবে পরের বার আমার কাছে কাঁদতে কাঁদতে এসো না, আর সাহসও করো না আমার কাছে এসে ক্ষমা চাওয়ার। আমি লিউরুয়ানের দিকে তাকালাম, আর আমার কাছে এসব প্রায় একটা রসিকতার মতো মনে হতে লাগলো। আমি ঠিক কি কারণে তোমার কাছে ক্ষমা চাইব? আমি এমন কি ভুল করেছি? লিউরুয়ানকে জবাব দিতেই পুরো ক্লাসের সবার নজর আমার দিকে ঘুরে গেল। এসব কি হচ্ছে? আজ কি ওই ল্যাব ডগ এরও সাহস বেড়ে গেল? লিউরুয়ান কিছুক্ষণের জন্য চমকে গেল। ও আমাকে ঘুরতে লাগলো। হয়তো ওর সেই সব মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল যখন আমি ওর সামনে নতজানু হতাম। ঠিক আছে, যদি এতই সাহস থাকে তবে আজ দুপুরে আমার সাথে বাড়ি যাওয়ার চেষ্টা করো না। আমি মাথা নাড়ালাম। ঠিক আছে, আমি শান্ত গলায় বললাম, এবং গিয়ে নিজের সিটে বসে পড়লাম, যেন আমার ওর কথায় কোনো যায় আসে না। ওয়াং ইয়ান যে লু জিংনিয়ানের পাশে বসেছিল সে পুরো দৃশ্যটা দেখছিল। ও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জিয়াং শাওইউ, তোমার কি হয়েছে? শুধু তোমাকে ওষুধ আনতে বলা হয়েছিল, সেটুকুই তুমি করতে পারলে না। দেখতে পাচ্ছ না লু জিংনিয়ানের শরীর খারাপ? আমি ওর দিকে শীতল চোখে তাকালাম। যদি এতই সহজ কাজ হয় তবে তুমি নিজে গিয়ে কেন নিয়ে আসছো না? ওয়াং ইয়ান হাত ভাঁজ করে বলল, এটা তোমার কাজ, আমি কেন যাব? আমি শান্ত গলায় জবাব দিলাম, লু জিংনিয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এটা আমার কাজ হয় কিভাবে? ওয়ান ইয়ান আমার দিকে আঙুল তুলে বলল, তুমি স্কুল বিউটির বাড়িতে কাজ করো, ওর বন্ধুর ওষুধ দরকার, এটা কি তোমার দায়িত্ব নয়? ব্যাস, এটাই শুনেই আমার রাগ ফেটে পড়ল। আমি সরাসরি লিউরুয়ানের দিকে তাকালাম। তুমি কি লোকেদের বলছো যে আমি তোমার বাড়ির চাকর? আমি ওর চোখের দিকে সোজাসুজি তাকালাম। লিউরুয়ান কিছুটা ঘাবড়ে গেল। আসলে ও কখনো সরাসরি এই কথা বলেনি, কিন্তু প্রতিদিন ওকে দামি লাক্সারি গাড়িতে আসতে দেখে সবাই নিজে থেকেই এটা ধরে নিয়েছিল, আর ও কখনো এই ভুল ধারণা দূর করার চেষ্টাও করেনি। আসলে ও বলবেই বা কি করে যে ওর বাবা ছিল সামান্য একজন ড্রাইভার, আরও আমার বাড়িতে থাকা ড্রাইভারেরই মেয়ে। ঠিক আছে, ওষুধের কথা ছাড়ো, আমি একটু পরে নিজে গিয়ে নিয়ে আসবো। লিউরুয়ান ভাবলো আমি হয়তো হিংসে করছি, কারণ আমি ওকে পছন্দ করতাম। লিউরুয়ান আবার জিজ্ঞেস করলো, খাবার? তুমি লাঞ্চ আনতে গিয়েছিলে, ওষুধ আনানি ঠিক আছে, কিন্তু খাবার তো এনেছো, তাই না? আমি কোনো দ্বিধা ছাড়াই জবাব দিলাম, খেয়ে নিয়েছি 2 প্লেটই। লিউরুয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও সত্যি ঘাবড়ে গেল। পাশে বসা সহপাঠীরা আমার দিকে কটমট করে তাকাল। তুমি কি জানো, আর 2 প্লেট খাবারই খেয়ে ফেললে? এই লোকগুলো সবসময় লিউরুয়ানের তোষামত করত, আর আমাকে নিচু দেখানো ওদের কাছে একটা সাধারণ ব্যাপার ছিল। আগে আমি চুপ থাকতাম, কারণ এরা সবাই লিউরুয়ানের বন্ধু ছিল, আর আমি কারোর সাথে শত্রুতা করতে চাইতাম না। আমি চাইতাম এই লোকগুলো আমার সম্পর্কে ভালো বলুক, সেই জন্যই আমি সবসময় এদের সম্মান দিতাম। কিন্তু এখন আমি বুঝতে পেরেছিলাম আমি এদের ওপর অনেক বেশি নরম ছিলাম। প্রতিবার যখন লিউরুয়ান এদের খাবার খাওয়াত, ও আসলে আমার টাকায় খরচ করছিল, আমার টাকা। আমি যদি 20 প্লেটও খেয়ে নিতাম তাতেও আমার পূর্ণ অধিকার ছিল। এটা শুনে ওদের সবার মুখ শুকিয়ে গেল। যে টাকা তুমি খরচ করছো সেটাও তো স্কুল বিউটিরা বাড়িরই টাকা, তাই না? আমার আর কিছু বোঝানোর প্রয়োজন মনে হলো না, কিন্তু আমার পাশে বসে থাকা লিউরুয়ান তখন রাগে জ্বলছিল। আর আমি যে ওর জন্য খাবারও আনিনি সেই ব্যাপারটা ওর রাগে যেন ঘি ঢেলে দিল। ও আমার দিকে ঘুরে বলল, জিয়াং শাওইউ, এই সব তুমি নিজের দোষেই করেছো। দেখি এবার তুমি কতদিন টিকতে পারো। এই বলে ও উঠে দাঁড়ালো, নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, আর ওয়াং ইয়ানকে বলল, চলো সিট বদলে নি, তুমি গিয়ে ওর পাশে বসো। প্রতিবার যখন লিউরুয়ান আমার ওপর রেগে যেত, এটাই হতো ওর দেওয়া শাস্তি। ও আমার পাশে বসা ছেড়ে দিত। এমনিতেও একসাথে বসা ওর সিদ্ধান্ত ছিল না, আমি নিজেই ওকে অনুরোধ করে এই বসার ব্যবস্থা করিয়েছিলাম। ও আমার টিউটর হওয়ার কথা ছিল যাতে আমার পাশে বসে পড়াশোনায় আমাকে সাহায্য পায়। কিন্তু এখন ভাবি, লিউরুয়ান আমাকে কখনো কিছু শেখায়নি, ও শুধু আমাকে হুকুম দিয়ে গেছে। হয়তো ভেবেছিল এতে আমি ঘাবড়ে যাব, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়ায় দেখালাম না। লিউরুয়ান খাবার খায়নি, আর লু জিংনিয়ান তখনও পেটে ব্যথায় কষ্ট পাচ্ছিল। লিউরুয়ান অন্য সিটে গিয়ে বসেছিল, কিন্তু ওর মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। ও জানলার ধারে বসে আমার দিকে বারবার তাকাচ্ছিল। এবার লিউরুয়ান সত্যিই খুব রেগেছিল।
ও মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমি যখন ওর কাছে ক্ষমা চাইতে যাব তখন ও আমাকে আমার আসল জায়গাটা ওকাত অবশ্যই বুঝিয়ে দেবে। দুপুরের ক্লাস শেষ হতেই স্কুলের গেটে আমাকে নিতে আগে থেকেই মিডব্যাক দাঁড়িয়েছিল। আমি বেরিয়ে সরাসরি গাড়ির দিকে এগিয়ে গেলাম। ততক্ষণে পুরো স্কুল জেনে গিয়েছিল যে আমি লিউ রুয়ানকে রাগিয়ে দিয়েছি। সবাই আমার তামাশা দেখার অপেক্ষায় ছিল। কিন্তু যখন তারা আমাকে কোনো দ্বিধা ছাড়াই গাড়িতে বসতে দেখলো তখন ফিসফাস শুরু হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে স্কুল বিউটির জন্য খাবার আনতেও বারণ করে দিল, আর এখন ওর বাড়ির গাড়িতে বসার সাহস দেখাচ্ছে। চাকরির ছেলে নিজেকে বাড়ির ছোট মালিক ইয়ান মাস্টার ভাবছে নাকি? কি ও তো এখনো এলি না, আর এই কিনা আগেই বসে পড়লো। লিউ রুয়ান বড্ড বেশি সহনশীল। আমার বাড়ির চাকর এমন করলে আমি ওকে তখনই চাকরি থেকে বের করে দিতাম। আমি সব শুনলাম, কিন্তু তাতে আমার কিছু যায় আসতো না। আমি গাড়িতে বসলাম আর সরাসরি ড্রাইভারকে বললাম চলো। ড্রাইভার পিছন ফিরে তাকাল, কিন্তু মিস লিউ তো এখনো বাইরে আসেনি, একটু অপেক্ষা করে নি। মাঝে মাঝে স্টুডেন্ট কাউন্সিলের কাজে লিউ রুয়ানের দেরি হয়ে যেত, আর আমি সবসময় ওর জন্য অপেক্ষা করতাম। কিন্তু আজ আমি নিজেই ড্রাইভারকে এখনই গাড়ি চালাতে বলছিলাম। যখন ড্রাইভার আমার কথা কানে তুললো না আর লিউ রুয়ানের হয়ে অজুহাত দিতে লাগলো, তখন আমার কাছে এইসব একটা রসিকতার মতো মনে হলো। আঙ্কেল লিউ, আমার বাবার শুধু একটাই ছেলে আছে। আমাদের বাড়িতে আবার কবে থেকে ছোট মালকিন ইয়াং মিস্ট্রেস এলো। ছোট মালিক, আপনার আর মিস লিউ এর কি ঝগড়া হয়েছে? চিন্তা করবেন না, বাড়ি গিয়ে আমি ওর সাথে কথা বলে নেব। দরকার নেই শুধু গাড়ি চালাও, আমি ওর সাথে যেতে চাই না, আর ওকে দেখতেও চাই না। আঙ্কেল লিউ ইতস্তত করতে লাগলেন। তিনি গাড়ি স্টার্ট দিলেন না। তিনি জানতেন আগে আমি ওর মেয়ের সামনে কতটা নতজান হতাম। ওর মনে হয়েছিল যদি তিনি আমার কথা অগ্রাহ্য করেন, পরে লিউ রুয়ান আমাকে বকাঝকা করলেই সব মিটে যাবে। এছাড়া ওর বিশ্বাস ছিল যে ভবিষ্যতে আমার সমস্ত সম্পত্তি শেষ পর্যন্ত ওর মেয়েই পেতে চলেছে। আপনি গাড়ি চালাবেন কিনা? আমি ভুরু কুচকে তাকালাম। সত্যি বলতে আমার বাবা ওকে অনেক আগেই বের করে দিতে চেয়েছিলেন, কারণ খবর পাওয়া গিয়েছিল যে তিনি লুকিয়ে জুয়া খেলতেন। কিন্তু সে সময় আমি ওকে বাঁচিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল উনি থাকলে লিউ রুয়ানও থাকবে। আমি বাবাকে বলেছিলাম উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেন, আর শুধুমাত্র এই কারণে ওর চাকরিটা বেঁচে গিয়েছিল। আর এখন যার জন্য চাকরিটা বেঁচে আছে সেই আমার আদেশকেই তিনি অবজ্ঞা করছেন। আমরা বেরোতেই যাচ্ছিলাম, আর এবার আমি ঠিক করে নিয়েছিলাম যে সবকিছু বদলে যেতে চলেছে। যেমনই লিউ রুয়ানকে স্কুলের গেটে দেখা গেল, আঙ্কেল লিউ সাথে সাথে গাড়ি থেকে নেমে ওকে নিতে এগিয়ে গেলেন। লিউ রুয়ান লু জিংনিয়ান সাথে গাড়ি দিকে আসছিল। দুজনে একসাথেই আসছিল। আঙ্কেল লিউ দরজা খুলে দিলেন, আর লিউ রুয়ান হাত বাড়িয়ে লু জিংনিয়ানকে ভিতরে বসালো। যেহেতু আমি লিউ রুয়ানকে পছন্দ করতাম এবং চাইতাম যে ও রোজ আমার সাথে বাড়ি যাক, সেই জন্য লু জিংনিয়ানও সবসময় আমাদের সাথেই যেত। ড্রাইভার আগে ওকে বাড়ি পৌঁছে দিত, তারপর আমাদের। শুধু দুপুরেই নয়, প্রতিদিন সকালেও আমাকে তাড়াতাড়ি উঠতে হতো, যাতে আগে লু জিংনিয়ানকে তুলে নেওয়া পিক করা যায়। কিন্তু এবার লু জিংনিয়ান গাড়িতে বসার আগেই আমি বলে উঠলাম, তুমি কি বলনি যে আজ আমার সাথে বাড়ি যাবে না? তাহলে এখন আমার গাড়িতে কেন বসছো? আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা আর নিজেদের আটকে রাখতে পারল না। জিয়াং শাওইউ, তুমি এসব কি করছো? এটা তো স্কুল বিউটির গাড়ি। ও নিজেকে মালিক ভাবছে নাকি? ওকে যে সাথে বসতে দেয় এটাই অনেক বড় ব্যাপার, আর এখনো মালকিনকেই গাড়িতে উঠতে বাধা দিচ্ছে। সবাই একসাথে কথা বলতে শুরু করলো। লিউ রুয়ান আমার দিকে তাকাল। ওর মুখ শক্ত হয়ে গেল। ও বুঝতে পারছিল না আজ আমার কি হয়েছে, কিন্তু আমি ওকে পিছু হটার কোনো সুযোগ দিচ্ছিলাম না। তোমার কি সত্যিই এমনটা করার দরকার আছে? আমি তো লাঞ্চের কথাটাও ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম থাকিয়ে জিয়াং শাওইউ, ও বলল। আমি ঠান্ডা গলায় বললাম, আমার তোমার ক্ষমার দরকার নেই। তুমি নিজে বাড়ি যাও, আমার সাথে এসো না। লিউ রুয়ানের মুখ কখনো সাদা কখনো রাগে লাল হয়ে যাচ্ছিল। ও জানত যদি ও এই গাড়িতে না বসে, তবে সবার সামনে সত্যিটা ফাঁস হয়ে যাবে যে ও আসলে বড় লোক নয়। তাই ও কিছু না বলে আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দিল, আর লু জিংনিয়ানকে ভেতরে বসিয়ে দিল। আমি রাগে বললাম, লিউ রুয়ান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সেই মুহূর্তে আমার সত্যিই মাথায় আসছিল না যে আমি আগে কেন ওকে এত গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু লিউ রুয়ান আমার দিকে ফিরেও তাকাল না। ও ড্রাইভারকে কিছু একটা বলল, আর আঙ্কেল লিউ গাড়ি চালিয়ে দিলেন। আমাকে রাস্তার ধারে একা ফেলে রেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হেসে উঠল। ঠিক হয়েছে, নিজের আসল জায়গা ওকাত ভুলে গিয়েছিল। আমি ফোন বের করলাম। এটা সেই সস্তা নোকিয়া ফোন ছিল যেটা লিউ রুয়ান নিজের জন্য কিনেছিল। ওকে খুশি করার জন্য আমি আমার জন্মদিনের দামি আইফোনটা ওকে দিয়ে দিয়েছিলাম, আর নিজে এই সস্তা ফোনটা রেখেছিলাম। তখন আমার মনে হয়েছিল আমি ওর সম্মান বাঁচাচ্ছি, কিন্তু এখন এই ফোনটা দেখে নিজের ওপরই হাসি পাচ্ছিল। আমি আমার বাবাকে ফোন করলাম। কিছুক্ষণ পরেই সেই নেবাক গাড়িটা, যেটা এইমাত্র চলে গিয়েছিল, আবার স্কুলের গেটে এসে থামলো। আঙ্কেল লিউ গাড়ি থেকে নামলেন। ওর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি এইমাত্র প্রচন্ড বকুনি খেয়েছেন। আমি শান্ত গলায় বললাম, ওদের দুজনকে বাইরে বেরোতে বলুন, আমি ওদের সাথে গাড়ি শেয়ার করব না। আঙ্কেল লিউ গাড়ির দিকে তাকালেন। লিউ রুয়ান লু জিংনিয়ানকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। লু জিংনিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জিয়াং শাওইউ, তোমার যদি আমার সাথে সমস্যা থাকে তবে ঠিক আছে, কিন্তু লিউ রুয়ানকে এর মধ্যে টেনো না। ও সবসময় তোমার সাথে ভালো ব্যবহার করেছে। লিউ রুয়ান সাথে সাথে ওর সামনে চলে এলো। ওর সাথে কিছু বলো না। ওরা দুজন নামার পর আমি আবার গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি চলতে শুরু করো। আমি জানলার কাঁচ নামালাম আর মুচকি হেসে হাত নাড়ালাম। বাই। আঙ্কেল লিউ রিয়ার মিররে পিছন দেখার আয়নায় আমার দিকে তাকাচ্ছেন। উনি আশা করেননি আমি এতটা কড়া পদক্ষেপ নেব। ছোট মালিক, ঝগড়াঝাঁটি তো হতেই থাকে।
বাড়ি গিয়ে আমি লিউরুয়ানকে দিয়ে ক্ষমা কাটিয়ে দেব। কিন্তু উনিও জানতেন যে এখন লিউরুয়ানের কাছে কোনো গাড়ি নেই, ওকে বাসে করে বাড়ি যেতে হবে, আর কে জানে ও কত দেরিতে বাড়ি পৌঁছাবে। এইবার সবকিছু সত্যি বদলে গিয়েছিল। আমি ঠান্ডা গলায় বললাম, বাকি সবাই তো বাসেই যাতায়াত করে, ও কি বাসে যেতে পারে না আঙ্কেল? লিউ, আপনি কি ভুলে গেছেন আপনার বেতন কে দেয়? যদি আমার সিদ্ধান্তে আপনার কোনো সমস্যা থাকে তবে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। শুধুমাত্র আমি ওর মেয়ের প্রতি আগ্রহী ছিলাম বলে ওর মনে হয়েছিল যে আমাকে আর মালিক মানার প্রয়োজন নেই। পরিস্থিতি কি সত্যি এতটা বদলে গিয়েছিল? আমার কথা শুনে আঙ্কেল লিউ সাথে সাথে চুপ হয়ে গেলেন। বাড়ি পৌঁছাতেই আন্টি ঝাও আন্ট জো আমাকে দেখলেন। ছোট মালিক, আপনি একাই চলে এলেন, মিস লিউ কোথায়? আমি শান্ত গলায় বললাম, মিস লিউ এখন আর এখানে আসবে না। আন্টি ঝাও চমকে গেলেন। অবশেষে ছোট মালিকের বুদ্ধি হয়েছে। তিনি অনেকদিন ধরেই দেখছিলেন কিভাবে পুরো বাড়িটা লিউরুয়ানের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। এমনকি লিউরুয়ান এবং ওর বাবা নিজেদের আসল পরিচয় ওকাত পর্যন্ত ভুলে গিয়েছিল। আন্টি ঝাও অনেকবার কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন আমি তখন সেসব শুনতেই চাইব না। আজ আমার কথা শুনে তিনি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়লেন। বাড়িতে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সবসময় আমার সবথেকে বেশি খেয়াল রাখতেন। কিন্তু আগে যেহেতু তিনি লিউরুয়ানের ব্যাপারে আমাকে বোঝানোর চেষ্টা করতেন, তাই আমি তার সাথে রুক্ষ ব্যবহার করতাম। আগের জীবনে যখন লিউরুয়ান বাড়িটা দখল করেছিল, তখন সবার আগে ও আন্টি ঝাউকেই বের করে দিয়েছিল। এইসব মনে পড়ে আমার চোখ ভিজে এলো। আমি উপরে যাচ্ছি। জি, কিন্তু মিস বাই এসেছেন, ওনাকে কি পাঠিয়ে দেব? বাই নিংবিং প্রায়ই বাড়িতে আসতো, কিন্তু যেহেতু আমার বাবা তাকে আমার জন্য পছন্দ করেছিলেন আর আমি লিউরুয়ানের পিছনে পাগল ছিলাম, তাই বাই নিংবিংকে আমার একদমই পছন্দ ছিল না। প্রতিবার আমি দেখা না করেই তাকে ফিরিয়ে দিতাম। কিন্তু তারপর আমার শেষ মুহূর্তের কথা মনে পড়ল, যখন ওর লোকেরাই আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। আর শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে আমার বাধ্যতা মনে করত। আমি আন্টি ঝাউকে থামান না, আমি ওর সাথে দেখা করব। ও কোথায়? পিছনের আঙিনায় দাবাই এর সাথে খেলছে। আমি পিছনে গিয়ে দেখলাম আই নিংবিং দাবাইকে খাবার খাওয়াচ্ছে। এটি সেই কুকুরটি ছিল যাকে আমি নিজে পুষতে চেয়েছিলাম, কিন্তু লিউরুয়ান কুকুর পছন্দ করত না, তাই আমি ওর থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। বাই নিংবিং আর দা বাইকে একসাথে দেখে আমি অবাক হয়ে গেলাম। আর আমার মনে পড়লো মানুষ বলতো যে এত পারফেক্ট হওয়া সত্ত্বেও ও এতদিন একা ছিল। আমার চোখ লাল হয়ে গেল। বাই নিংবিং আমাকে দেখলো। ও জানতো না আমি কতক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিলাম। ও আমার দিকে এগিয়ে এলো, তারপর থমকে দাঁড়ালো। জিয়ান ইয়াং মাস্টার। বাই নিংবিং অসম্ভব সুন্দরী ছিল, কিন্তু ওর ব্যক্তিত্ব ছিল ওর সৌন্দর্যের চেয়েও বেশি প্রভাবশালী। ও আমারই বয়সের ছিল, কিন্তু ওর আত্মবিশ্বাস ছিল কোনো 25 বছর বয়সী নারীর মতো। ওর রেজাল্ট সবসময় প্রদেশে 1 নম্বর হতো, আর ও ছিল লিউরুয়ানের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। লিউরুয়ান সবসময় বলতো যে বাই নিংবিং শুধুমাত্র ওর পরিবারের প্রাচুর্যের কারণেই টপ করে। প্রতিবার যখন বাই নিংবিং এর রেজাল্ট বেরোত, লিউরুয়ানের মুড খারাপ হয়ে যেত, আর আস্তে আস্তে আমিও বাই নিংবিংকে ঘৃণা করতে শুরু করেছিলাম। কিন্তু এখন ভেবে দেখলে দেখা যায় ও কখনো আমার সাথে খারাপ কিছু করেনি। আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো কাজ ছিল? শুধু তোমাকে দেখতে এসেছিলাম। আমার কোনো উত্তর না পেয়ে ও বুঝে গেল, আমি জানি তুমি আমার সাথে দেখা করতে চাও না, আমি আসছি। আমি ওকে চলে যেতে দেখে হঠাৎ বললাম, ডিনার রাতের খাবার খেয়ে যাবে। বাই নিংবিং থমকে গেল। ও অবাক হয়ে পিছন ফিরে তাকাল। কি সত্যি? আমি হালকা হাসির সাথে বললাম, হ্যাঁ, একদম। লিউরুয়ান তখনও ফিরে আসেনি। ও আগে লু জিংমিয়ানকে ছাড়তে গিয়েছিল। আগে ও না আসা পর্যন্ত আমি ডিনার শুরু করতে দিতাম না, কিন্তু আজ আমি জলদি ডিনারের জন্য বলে দিলাম। আন্টি ঝাও অবাক হয়ে গেলেন। আপনি মিস লিউয়ের জন্য অপেক্ষা করবেন না? আমি বললাম, ওর জন্য আবার কিসের অপেক্ষা? বাড়ির কর্মচারীদের অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি সবসময় লিউরুয়ানের পিছনে ঘুরি। এখন কেউ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। কিন্তু আন্টি ঝাও কিছু বললেন না, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে ছোট মালিক এখন সত্যিই বদলে গেছে। জি, আমি এখনই ব্যবস্থা করছি। আমি আরো বললাম, আর হ্যাঁ, আঙ্কেল লিউকেও জানিয়ে দিও, ওদের কাল থেকে আসার আর দরকার নেই। আন্টি এক মুহূর্তের জন্য থেমে গেলেন, তারপর সব বুঝে গেলেন। তিনি জানতেন মালিকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা তার কাজ নয়। আঙ্কেল লিউকে বের করে দেওয়ার পর আমি অবশেষে ডাইনিং রুমে গিয়ে বসলাম। বাই নিংবিং চুপচাপ আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি বসতেই সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। তখনই আমার মনে হলো, এই বয়সে বাই নিংবিং আসলে বেশ লাজুক, আর আমার হঠাৎ তাকে একটু খোঁচা দিতে ইচ্ছা হলো। আমি হেসে বললাম, কি হলো, এখন আর তাকাচ্ছ না কেন? আমি কি এতটাই খারাপ দেখতে? আমার নম্বর যতই খারাপ হোক, দেখতে আমি খারাপ ছিলাম না। যদি লিউরুয়ান আমাকে এতটা নিচে নামিয়ে না দিত, তাহলে আমি কখনো এই অবস্থায় আসতাম না। বাই নিংবিং শান্ত গলায় বলল, না, একদমই তা নয়। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল তার কান দুটো হালকা লাল হয়ে গেছে। সেই মুহূর্তে আমি প্রথমবার অনুভব করলাম, হয়তো আমি এতদিন ভুল মানুষের পিছনে ছুটছিলাম। আমি হেসে বললাম, শুনেছি তোমার সব বিষয়ই গ্রেড খুব ভালো। বাই নিংবিং তখনও আমার আচরণের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছিল। সে সহজভাবে বলল, হ্যাঁ, ঠিকই। আমি বললাম, তুমি কি কোনো ভালো টিউটর চেনো? আমি একজন খুঁজছি। এখন লিউরুয়ানের ওপর ভরসা করা আর সম্ভব না, আর এবার আমি আগের জীবনের ভুলগুলো আবার করতে চাই না।
আগে আমি সবকিছু হালকাভাবে নিতাম, ভাবতাম বাবা সবসময় আমাকে সাহায্য করবেন, কখনো ঠিক করে পড়াশোনা করিনি। কিন্তু এবার সুযোগ আছে, আমাকে আমার গ্রেড ঠিক করতে হবে। বাই নিংবিং এর অনেক পরিচিতি ছিল, সে কাউকে সাজেস্ট করলে সেটা নিশ্চয়ই ভরসাযোগ্য হবে। সে একটু অবাক হয়ে বলল, তুমি টিউটর খোঁজ? আসলে লিউ রুয়ান আমার বাড়িতে থাকতো এই কারণেই। সে শুনেছিল আমার কাছে টিউটার আছে, আর সেটাকেই অজুহাত বানিয়ে এখানে থাকতো। এখন তাকে বের করে দেওয়া হয়েছে, তাই সেই কারণটাও আর নেই। কিন্তু সত্যি বলতে, লিউ রুয়ান কখনো আমাকে পড়ায়নি, তার ধৈর্যই ছিল না। আমি তাকে যে টাকা দিয়েছি সবটাই অপচয় হয়েছে। বাই নিংবিং সত্যিই অবাক লাগছিল। সে বুঝতে পারছিল আমি মজা করছি না, সিরিয়াস। সে চুপচাপ কাপটা তুলে ধীরে একটা চুমুক দিল, নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করছিল। তারপর বলল, আমার নিজের কোনো টিউটর নেই, আমি সবসময় নিজেই পড়েছি। একটু থেমে সে বলল, যদি তোমার আপত্তি না থাকে আমি প্রতিদিন এসে তোমাকে সাহায্য করতে পারি। তার মনে হয়েছিল হয়তো আমি রাজি হয়ে যাব, কারণ এতদিন আমি তার উপস্থিতিকেও ঠিকমতো গুরুত্ব দিতাম না। আজ আমি তাকে ডিনারে আমন্ত্রণ করেছি, যা সে একদমই আশা করেনি। তাই যখন আমি খুশি হয়ে বললাম, সত্যি, সে পুরোপুরি অবাক হয়ে গেল। বাই নিংবিং মাথা নাড়ল একটু অপ্রস্তুতভাবে। যদি তোমার আপত্তি না থাকে আমি করতে পারি, তুমি আমার থেকে পিছিয়ে পড়বে এটা নিয়ে চিন্তা করো না। আমি বললাম, কিন্তু তোমার নিজের পড়াশোনা? সে শান্ত গলায় বলল, ঠিক আছে। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে এক ধরনের আত্মবিশ্বাস ছিল। সে আসলে আগেই পুরো হাই স্কুলের সিলেবাস শেষ করে ফেলেছিল, এমনকি বিশ্ববিদ্যালয়ে তার জায়গাও নিশ্চিত ছিল। কিন্তু সে এসব কিছুই বলেনি, কারণ সে দেখাতে চায়নি। আমি হেসে বললাম, ঠিক আছে, ধন্যবাদ। আমার রেজাল্ট সত্যি খারাপ, তাই আমার ওপর থেকে আশা ছেড়ো না। লিউ রুয়ানের রেজাল্ট সবসময় ভালো ছিল, কিন্তু আমার ক্ষেত্রে তার একটুও ধৈর্য ছিল না। আমি যদি একবারে কিছু বুঝতে না পারতাম, সে সঙ্গে সঙ্গে চিৎকার করত। আসলে সে পড়ানো শুরু করার আগে আমার নাম্বার মোটামুটি ছিল, কিন্তু সে পড়ানো শুরু করার পর আমার রেজাল্ট আরো খারাপ হয়ে গেল, আর আত্মবিশ্বাসও ভেঙে পড়ল। বাই নিংবিং ধীরে বলল, আমি হার মানব না, স্কুলের পর প্রতিদিন আসব। আমরা দুজন চুপচাপ খেতে লাগলাম। বাই নিংবিং খুবই শান্তভাবে ধীরে ধীরে খাচ্ছিল। আমি না ভেবেই নিজের চপস্টিক দিয়ে তার বাটিতে খাবার দিয়ে দিলাম। আরাম করে খাওয়া, এত ফর্মাল হওয়ার দরকার নেই। ঠিক তখনই লিউ রোয়ান ভিতরে ঢুকল। সে লু জিংনিয়ানকে রেখে ফিরে এসেছে। সে ইতিমধ্যেই জেনে গেছে তার বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। মনে হচ্ছিল তার বাবা তাকে ভালোই বকেছে। সে আমাকে খেতে দেখে থমকে গেল। আমি তার জন্য অপেক্ষাও করিনি, আর টেবিলের গরম খাবারও সরিয়ে ফেলা হয়েছে। তার মুখ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। আমি শুধু একবার তাকালাম, তারপর আবার খেতে থাকলাম। সে আসলে তার বাবার ব্যাপারে কথা বলতে এসেছিল, কিন্তু হঠাৎ বাই নিংবিংকে দেখে থেমে গেল। এটা এখানে কি করছে? আগে আমি লিউ রুয়ানকে খুশি রাখতে অন্য সব মেয়েদের থেকে দূরে থাকতাম। বাই নিংবিং বাড়িতে এলে আমি তাকে দেখতেও চাইতাম না, সরাসরি ফিরিয়ে দিতাম। আর আজ আমি নিজেই তাকে ডিনারে ডেকেছি। আমি শান্তভাবে বললাম, ও আমার অতিথি, এতে আমার কোনো সমস্যা আছে? লিউ রুয়ান শক্ত হয়ে বসে পড়ল এবং আমাকে তাকিয়ে রইল। তুমি ইচ্ছা করে ওকে ডেকেছ আমাকে জ্বালানোর জন্য, তাই না? বাই নিংবিং চুপ করে বসে রইল। আমি বললাম, তুমি বেশি ভাবছো, তুমি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ নও। এক সময় আমি ভাবতাম এই মেয়েটাই আমার পুরো পৃথিবী, কিন্তু এখন তার দিকে তাকালেই শুধু ঘৃণা লাগে। এমন কারো পিছনে পড়ে থাকা মানে নিজেকে ধ্বংস করা। লিউ রুয়ান ঠান্ডা গলায় বলল, যদি তুমি ভাবো অন্য কোনো মেয়ের সাথে বসলে আমি জ্বলে যাব, তাহলে তুমি ভুল ভাবছো, ঝাং শাওইউ। তুমি যদি অন্য কারো কাছে যাও, সত্যি বলতে আমি স্বস্তি পাবো। অন্তত একদিন কম হবে যখন তুমি আমাকে বিরক্ত করবে। এটা বলে সে ঘুরে উপরে চলে গেল, জোরে দরজা বন্ধ করে দিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। লিউ রুয়ান চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম বাই নিংবিং এর মুখের ভাব বদলে গেছে। সে ধীরে বলল, তার কথায় মন দিও না, সে আসলে সত্যি রাগ করেনি, তাই তো? আমি নিজেও নিশ্চিত ছিলাম না। তারপর সে আর কিছু বলল না, চুপ হয়ে গেল, আর তার আচরণ একটু দূরত্বপূর্ণ হয়ে গেল। ডিনারের পর আমি তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিলাম। সাবধানে বাড়ি যেও। সে কিছু না বলেই চলে গেল। মনে হচ্ছিল সে স্বভাবগতভাবেই খুব শান্ত। আমি ভেতরে ফিরে এলাম, তখন দেখি লিউ রুয়ান সিঁড়ি দিয়ে নিচে নামছে। স্বীকার করতেই হবে, তার চেহারা সত্যিই খুব সুন্দর, শান্ত, নরম, সংযত। আর এই মুখটাই একসময় আমাকে ধোঁকা দিয়েছিল। সে বলল, তুমি আমার বাবাকে চাকরি থেকে কেন বের করে দিলে? সে এই কথা বাই নিংবিংয়ের সামনে বলেনি, কারণ সে চায়নি কেউ জানুক সে আসলে ড্রাইভারের মেয়ে। আমি শান্ত গলায় বললাম, আমি কি কোনো ড্রাইভারকে বের করেছি? তার জন্য আমাকে তোমাকে জবাব দিতে হবে। আর যা হয়েছে সেটা আমার সিদ্ধান্ত। তোমার সমস্যা থাকলে বলো, অথবা ভালো হয় তুমিও আমাকে ছেড়ে দাও। তার ছেড়ে দাও কথাটা শুনেই আমার মাথায় কিছু ক্লিক করলো। আমি তার দিকে তাকিয়ে বললাম,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কি বললে? আমি শান্তভাবে বললাম, তুমি সবসময় বলো আমি পড়ায় ধীর। তাহলে ঠিক আছে, এখানেই শেষ। তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি অন্য টিউটর খুঁজে নেব। তুমি পড়ানো শুরু করার পর থেকেই আমার রেজাল্ট আরো খারাপ হয়েছে। আমি মনে করি না তুমি সেই টাকার যোগ্য যা আমি এতদিন তোমাকে দিয়েছি। লিউ রুয়ান ভাবল আমি শুধু ব্লাফ করছি। সে ঠান্ডা গলায় বলল, তোমার নাম্বার খারাপ কারণ তুমি সত্যিই ধীর। আমি একই জিনিস জিংনিয়ানকে একবার বুঝাই, সে সঙ্গে সঙ্গে বুঝে যায়। আর তুমি যতবারই বলি বুঝো না, এতে আমার কোনো দোষ নেই। যেই টিউটরই আসুক, ফল একই হবে। সে আবার সব দোষ আমার উপর চাপাচ্ছিল। আমি ঠান্ডা গলায় বললাম, জিনিসপত্র গুছাও আর চলে যাও। ঝাং শাওইউ, তার গলা একটু শক্ত হয়ে গেল। তুমি এখনো ছাত্র, পড়াশোনায় মন দাও, তাই তোমার রেজাল্ট খারাপ হচ্ছে। আমি ভ্রু কুচকালাম, এর মানে কি? লিউ রুয়ান ঠান্ডা হেসে বলল, তুমি যা করছো সবই কারণ নিয়ে আমার আর লু জিংনিয়ানের কাছাকাছি হওয়া নিয়ে জেলাস। আমি এখন শুধু পড়াশোনায় মন দিতে চাই আর ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। আমি তোমার মতো নই যে পড়ুক বা না পড়ুক পরিবারের টাকায় আরামে বাঁচবে। তাই এখন তোমার সাথে থাকা আমার জন্য কোনো অপশন না। আমি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ সব বুঝে গেলাম। আমি ঠান্ডা হেসে বললাম, কে বলেছে আমি তোমার সাথে থাকতে চাই? লিউ রুয়ান, এই আত্মবিশ্বাস তুমি কোথা থেকে পেলে? তুমি সত্যিই ভাবো আমি তোমার সাথে থাকতে চাই? আমার মনোযোগ ছাড়া তুমি কিছুই নও। লিউ রুয়ান ভাবল আমি শুধু জেদ করছি। সে বলল, তুমি যা খুশি ভাবো, কিন্তু আমি তোমাকে সতর্ক করছি, যদি তুমি আবার বাই নিংবিংকে এই বাড়িতে নিয়ে আসো তাহলে আমার সাথে কথা বলার আশা করো না। এটা বলে সে ঘুরে নিজের ঘরে ফিরে গেল, দরজাটা জোরে বন্ধ করে দিল। আমি নিজের ঘরে গিয়ে আন্ট জোকে ডাকলাম, আগামীকাল সকালে লিউ রুয়ানের সব জিনিসপত্র গুছিয়ে তার ঘর থেকে বের করে দিও। এই বাড়িতে আমি এমন কাউকে রাখবো না যে আমাকে হালকা ভাবে নেয়। তারপর আমি বাই নিংবিং এর নাম্বার নিলাম, সেভ করলাম এবং তাকে মেসেজ পাঠালাম। বাড়ি ঠিকঠাক পৌঁছেছে, কোনো উত্তর এল না। পরের দিন সকালে আমি নিজে থেকে উঠে গেলাম। অনেকদিন পর এমন হলো। এখন আর লু জিংনিয়ানকে আনতে যেতে হবে না, না কোনো তাড়াহুড়ো আছে। আমি ভেবেছিলাম লিউ রুয়ান চলে গেছে, কিন্তু নিচে নামতেই দেখলাম সে ডাইনিং টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি বসে নাস্তা করতে লাগলাম। প্রতিদিন সকালে আমি লু জিংনিয়ানকে আনতে যাওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়ে যেতাম। বাড়িতে বসে আরামে নাস্তা করা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তাকে এখনো বসে থাকতে দেখে আমি তার দিকে তাকালামও না। আমি তোমাকে পৌঁছে দিতে যাচ্ছি না, তুমি নিজেই তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে গেলাম। লিউ রুয়ান আমার পিছন পিছন এলো। নতুন ড্রাইভার আগে থেকেই অপেক্ষা করছিল। সে আমার জন্য গাড়ির দরজা খুলে দিল। আমি ভেতরে বসে পড়লাম আর লিউ রুয়ানও আমার পাশে এসে বসে গেল। আমি তার দিকে তাকালাম। মিস লিউ, এটা কি হচ্ছে? তুমি তো বলেছিলে আর আমার সঙ্গে যাবে না। আমার কালকের সব কথা মনে আছে। লিউ রুয়ান চুপ করে বসে রইল। তার ঠোঁট শক্ত হয়ে গেল। তারপর সে বলল, যদি আমার বাবা আমাকে তোমার সঙ্গে মিটমাট করতে বাধ্য না করতেন তাহলে আমি এখানে থাকতাম না। তোমার কাছে টাকা আছে বলে তুমি দম্ভ দেখাও, এতে বিশেষ কিছু নেই। কিন্তু আমার বাবার এখনো এই চাকরিটা দরকার। শুধু টাকা থাকলেই এত অহংকার করা, এতে বড় কি আছে? তার গলায় এখনো সেই অহংকার ছিল। কিন্তু এবার আমি একদমই প্রভাবিত হলাম না। আমি আর সময় নষ্ট করতে চাইছিলাম না। আমি ড্রাইভারকে বললাম, চলো। স্কুলে পৌঁছে আমি নেমে গেলাম। লিউ রুয়ানও আমার পিছনে নামলো। আগে আমরা সবসময় লু জিংনিয়ানের সঙ্গে আসতাম। আজ সে বাসে এসেছে। সে লিউ রুয়ানকে দেখেই তাড়াতাড়ি আমাদের কাছে চলে এলো। তার চোখ আমার উপর স্থির হয়ে গেল। গতকালের ঘটনার পর সে এখনো বুঝতে পারছিল না কিভাবে একজন নৌকরের ছেলে লিউ রুয়ানের সঙ্গে এভাবে কথা বলতে পারে। আমাদের একসঙ্গে দেখে সে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি মিটমাট হয়ে গেছে? আমি দুজনকে উপেক্ষা করে সরাসরি ভেতরে চলে গেলাম। লিউ রুয়ান আমার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল। যখন বুঝলো আমি তার জন্য অপেক্ষা করব না, তখন সে হালকা ভ্রু কুচকে লু জিংনিয়ানকে বলল, আমি তার সঙ্গে তর্ক করার মতো নিচে নামবো না। লু জিংনিয়ান বলল, তবুও একজন নৌকরের ছেলেকে তোমার সঙ্গে এমন ব্যবহার করতে দেওয়া, তুমি খুব সহনশীল। এখন তো সবাই বলছে জিয়াং শাওইউ আসলে বাড়ির ইয়ং মাস্টার। লিউ রুয়ান ঠান্ডা গলায় বলল, লোকজন কিভাবে তাতে কিছু যায় আসে না। আমার বাবার তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক আছে, তিনি আমাকে বলেছেন তার খেয়াল রাখতে। আমি তাকে উপেক্ষা করতে পারি না। ঠিক আছে। এটা শুনে লু জিংনিয়ান স্বস্তি পেল। তার মনে হলো সবকিছু এখনো তার নিয়ন্ত্রণেই আছে। আমি ক্লাসরুমে পৌঁছালাম। ওয়াং ইয়েন আগে থেকেই দরজায় দাঁড়িয়েছিল এবং দরজা আটকে রেখেছিল। আমি ঠান্ডা গলায় বললাম, সরে দাঁড়াও। ওয়াং ইয়েন বলল, তোমার এত সাহসও কি করে? কাল তুমি মিস লিউ আর লু জিংনিয়ানকে ওখানে ফেলে রেখে ড্রাইভার নিয়ে চলে গেছো। আমি হালকা হেসে বললাম, ওটা আমার গাড়ি, কে বসবে সেটা ঠিক করার অধিকার আমার, এতে তোমার কি? আমার এই নির্লিপ্ত কথায় সবাই অবাক হয়ে গেল। ওয়াং ইয়ান বলল, তুমি কি বলছো ওই ম্যাবাক তোমাদের পরিবারের?
আমি সোজা উত্তর দিলাম, আর কি? ওয়াং ইয়ান ব্যঙ্গ করে হাসল। আরে আসো জিয়াং শাওইউ, আমরা সবাই জানি তুমি কে। তুমি এখানে ইয়াং মাস্টার সেজে অভিনয় করছো। তোমার কি ক্ষমতা আছে? শুনেছি ওই ড্রাইভারটাই তোমার বাবা। তোমার পুরো পরিবার লিউ পরিবারের জন্য কাজ করে। মিস লিউ খুব দয়ালু, না হলে তোমাকে অনেক আগেই বের করে দিত। বেশি উঠতে যেও না। ঠিক তখন লিউ রুইয়ান আর লু জিংনিয়ান দরজায় এসে দাঁড়াল। লিউ রুইয়ানের মুখ শক্ত হয়ে গেল। ওয়াং ইয়েনের কথাগুলো আসলে তার জন্য অপমানজনক ছিল। সে এগিয়ে এসে বলল, নিজের সিটে যাও। ওয়াং ইয়ান অনিচ্ছায় সরে গিয়ে বসে পড়ল। লিউ রুইয়ান এসে আমার পাশে বসল। আমি তাকে বিশেষ গুরুত্ব দিলাম না। তার কাজকর্ম এখন আর আমাকে প্রভাবিত করত না। আমি চুপচাপ বসে ফোন দেখছিলাম। অবশেষে বাই নিংবিং এর রিপ্লাই এল। শুধু এক শব্দ, এমএম। চীনা ভাষায় এটা সবচেয়ে ছোট আর ঠান্ডা উত্তর ধরা হয়। স্পষ্ট পার্থক্য ছিল। গতকাল সে উষ্ণভাবে কথা বলছিল, কিন্তু বাড়ি যাওয়ার পর তার মেসেজ ঠান্ডা হয়ে গেছে। আমি তাকে মেসেজ করলাম, আজ দুপুরে টিউটরিংয়ের জন্য আসবে? সে রিপ্লাই দিল, ইয়েস। এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি ফোন রেখে পুরো মনোযোগ দিয়ে ক্লাসে মন দিলাম। অনেকদিন পর আমি এত ফোকাস ছিলাম। লাঞ্চ টাইমে লু জিংনিয়ান লিউ রুইয়ানকে বলল একসাথে। বের হওয়ার সময় লিউ রুইয়ান আমার দিকে তাকাল। তুমি খেতে আসছো না? সে অবাক হয়েছিল। আমি সারাটা সময় জেগেছিলাম, মন দিয়ে পড়ছিলাম। না ঘুম, না মনোযোগ নষ্ট। এখনো আমি নোট দেখছিলাম। আগে আমার মাথা পুরো লিউরিন দিয়ে ভরা থাকত। পড়াশোনা করা প্রায় অলৌকিক ব্যাপার ছিল। সে আমাকে এখনো পড়তে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি মাথাও তুললাম না। আমি পড়তেই থাকলাম। যেন সে কিছু বলেনি। লু জিংনিয়ান বলল, যদি জিয়াং শাও ইউ না আসে তাহলে চলো আমরা তার জন্য খাবার উপরে নিয়ে যাই। লু জিংনিয়ানের মনোভাব ভালো ছিল। সবাইয়ের চোখে সে সবসময়ই ভালো দেখাত। কিন্তু আমি কারো কাছে কোনো উপকার নিতে চাইতাম না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে রেখে উঠে দাঁড়ালাম এবং একাই নিচে চলে গেলাম। তাদের সঙ্গে নয়। চলতে চলতে লু জিংনিয়ান জিজ্ঞেস করল, ওর কি হয়েছে? সে তোমাকে পুরোপুরি উপেক্ষা করছে। তুমি কি করেছ? লিউ রুয়ানও বিভ্রান্ত ছিল। আগে সে যতই ঠান্ডা থাকুক, আমি সবসময় তার কাছে ফিরে যেতাম। কিন্তু এখন, গতকাল থেকে আমি একেবারে বদলে গেছি। লু জিংনিয়ান আবার জিজ্ঞেস করল, এই উইকেন্ড তো তোমার জন্মদিন, তুমি কি তাকে ইনভাইট করবে? এই প্রশ্নে লিউ রুয়ান কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। লিউ রুয়ানের জন্মদিন আসছে। গত বছর সে ইম্পিরিয়াল কোর্ট হোটেলে তার জন্মদিনের পার্টি করেছিল। পুরো আয়োজনটাই আমি করেছিলাম। ভেন্যু বুকিং, ডেকোরেশন, খাবার, সবকিছু। এক রাতেই হাজার হাজার ইউয়ান খরচ হয়েছিল। যারা সেই পার্টিতে গিয়েছিল আজও সেই পার্টির কথা বলে। ধীরে ধীরে লিউ রুয়ানের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ পাওয়া একটা স্ট্যাটাসে পরিণত হয়েছিল। এই বছরও সবাই সেটাই আশা করছিল। আসলে আমি আগেই সব আয়োজন করে রেখেছিলাম। কয়েকদিন আগে যদি আমি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা না বলতাম, তাহলে তার মনে কোনো সন্দেহই আসতো না। কিন্তু গতকালের কথা আর আজ আমার ঠান্ডা আচরণ তার মনে সন্দেহ তৈরি করেছে। যদি আমি না যাই তাহলে কি পার্টিটাও হবে না? সে আমাকে দূরে যেতে দেখলো এবং নিজেকে বুঝাল, কিছু না, সে আসবেই। সে আমার জন্মদিন উপেক্ষা করবে না। সে ভাবলো হয়তো আমি ইচ্ছা করে দূরে থাকছি, হয়তো আমি তাকে কোনো সারপ্রাইজ দিতে চাই। এটা ভেবে সে একটু শান্ত হলো। সে লু জিংনিয়ানের দিকে তাকিয়ে বলল, সে আসবে। সে আমার প্রতিটা জন্মদিনেই এসেছে। সেদিন দুপুরে লিউ রুয়ান আর লু জিংনিয়ানের স্কুল অ্যানিভার্সারি পারফরম্যান্সের রিহার্সাল ছিল। কিন্তু আমি থাকিনি, সোজা বাড়ি চলে গেলাম। বাই নিংবিং আগেই সেখানে ছিল। আমি ঢুকতেই সে আর ডাবাই দুজনেই আমাকে অভিবাদন জানাতে এগিয়ে এলো। তাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। হয়তো আগের জীবনের স্মৃতি, কিন্তু এখন তাকে দেখাটা আমার জন্য বিশেষ কিছু হয়ে গেছে। বাই নিংবিং আমার হাসি দেখে একটু থমকে গেল। সে আমার ঠান্ডা স্বভাবের সঙ্গে অভ্যস্ত ছিল, কিন্তু এখন আমার এই উষ্ণতা তাকে অস্বস্তিতে ফেলছিল। সে ঠিকভাবে আমার দিকে তাকাতেও পারছিল না। সে বলল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, চলুন স্টাডি রুমে যাই। আমি তাকে উপরে নিয়ে গেলাম। আমি বললাম, আজ ক্লাসে অনেক কিছু বুঝতে পারিনি, আমি চাই আপনি আমাকে বুঝিয়ে দিন। আমরা দুজন স্টাডি রুমে বসলাম। আমার পাশের সিটটা আগে লিউ রুয়ানের ছিল, কিন্তু সে কখনোই আমাকে ঠিকমতো পড়াত না। বেশিরভাগ সময় তার মনে হতো আমি তার সময় নষ্ট করছি। বাই নিংবিং আমার পাশে বসলো। সে দুটো টেস্ট পেপার বের করলো। সে আমার লেভেল বুঝতে চাইছিল। আমি মন দিয়ে দুটো টেস্ট সমাধান করে তাকে দিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। আমার একটু লজ্জা লাগলো। আমি বললাম, সরি, আমি কি পড়াশোনায় খুব খারাপ? বাই নিংবিং ধীরে বলল, এটা আপনার দোষ না, আপনার পড়ার পদ্ধতি ঠিক ছিল না। আমি বেসিক থেকে শুরু করব। ঠিক আছে। আমি মাথা নাড়লাম। যখন বাই নিংবিং পড়াচ্ছে পুরোপুরি ফোকাস থাকতো। ধীরে ধীরে পরিষ্কারভাবে যে জিনিসগুলো আগে কঠিন লাগতো সেগুলো হঠাৎ সহজ মনে হতে লাগলো। কিছুক্ষণ পরে তার গলা শুকিয়ে গেল। সে উপরে তাকাল এবং দেখল আমি তার দিকে তাকিয়ে আছি। সে একটু অপ্রস্তুত হয়ে গেল। ধীরে বলল,
কিছু ভুল হয়েছে? আপনার কোনো প্রশ্ন আছে? আমি হালকা হেসে বললাম, আমার শুধু মনে হচ্ছে আপনি আমার সঙ্গে খুব ধৈর্য ধরে থাকেন, কিন্তু ফোনে আপনি একদম অন্যরকম। পুরো সময় শুধু দুই শব্দ, একদম আইস কোল্ড। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, এটা কি লিউরুয়েনের কারণে? আপনার কি আমার প্রতি কোনো সমস্যা আছে? বাইনিংডিং মাথা নাড়ল। না, গতকাল আমার বাড়িতে লোক এসেছিল, তাই খুব ব্যস্ত ছিলাম, রিপ্লাই করতে পারিনি। আপনার মেসেজ যখন দেখেছি তখন সকাল হয়ে গেছে। তারপর সে ধীরে বলল, কখনো কিছু দরকার হলে আপনি আমাকে কল করতে পারেন। আমরা পড়ায় ডুবেছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি সাথে সাথে ধরলাম। ওপাশ থেকে লিউরুয়েনের কণ্ঠ, জিয়াং শাওইউ, তুমি কি করছো? আমি ভ্রু কুচকালাম। এখন আমি কি করলাম? তার গলায় অভিযোগ ছিল, আর আমি সত্যি বুঝতে পারছিলাম না। তুমি আমার সব জিনিস বাইরে ফেলে দিয়েছ। আমি এক মুহূর্ত বাইনিংডিনের দিকে তাকালাম। লুকানোর কোনো মানে ছিল না। আমি সরাসরি বললাম, আমি তো কালই বলেছি তোমাকে ডিসমিস করা হয়েছে, তাহলে এখানে থাকার দরকার কি? আমি ঠান্ডা গলায় বললাম, আমি এখন পড়ছি, আমাকে ডিস্টার্ব করো না, এবং কল কেটে দিলাম। লিউ রুয়ান দরজার সামনে দাঁড়িয়েছিল, তার জিনিসপত্র বাইরে রাখা। সে বিশ্বাসই করতে পারছিল না আমি সত্যিই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি ফোন নামিয়ে বাইনিংডিংয়ের দিকে তাকালাম। চলো, পড়া চালায়। সে মাথা নাড়ল। কয়েক সেকেন্ড পর হঠাৎ স্টাডি রুমের দরজা খুলে গেল। লিউ রুয়ান দরজায় দাঁড়িয়ে, মুখে রাগ, চোখে ঠান্ডা অবজ্ঞা। তার দৃষ্টি প্রথমে আমার দিকে, তারপর বাইনিংয়ের দিকে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। তুমি কি চাও? লিউ রুয়ান ঠান্ডা গলায় বলল, তুমি বলেছিলে তোমার আমাকে পছন্দ নয়, বলেছিলে আমি তোমার যোগ্য নই, আর এখন তুমি আমাকে ছাড়তে পারছো না। সে এক পা সামনে এগিয়ে এলো। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল।